আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা সহজ পদ্ধতি শেখাবো যেটা শিখে নিলে যে কোনো বাংলা বাক্যকে আপনি নিজে থেকেই ইংরেজিতে সাজিয়ে ফেলতে পারবেন। কোনো কঠিন গ্রামারের বই মুখস্থ করার দরকার নেই, শুধু একটা প্যাটার্ন মাথায় রাখলেই হবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ শেষে আমি আপনাদের কয়েকটা প্র্যাকটিস বাক্যও দেব। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন করি আপনাদের, বাংলা বাক্য আর ইংরেজি বাক্যের গঠনটা কি একরকম? না, একদমই না। আর এই তফাৎটা বুঝলেই কিন্তু অনুবাদ করাটা অনেক সহজ হয়ে যাবে। ইংরেজিতে নিয়ম হলো প্রথমে কর্তা বা সাবজেক্ট, তারপর ক্রিয়া বা ভার্ব, তারপর বাকি সব কিছু একে একে যোগ হতে থাকে। কিন্তু বাংলায় নিয়মটা পুরো উল্টো। বাংলায় ক্রিয়াপদ থাকে একদম শেষে, আর মাঝখানে যা কিছু বলার সব ঢুকে যায়। এই একটা তফাৎ বুঝে গেলে অনুবাদের অর্ধেক কাজ কিন্তু এমনিই হয়ে যায়। এবার এই তফাৎটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন বাক্যটা হলো আমি গান করি। এখানে আমি হলো সাবজেক্ট আর গান করি হলো ভার্ব। ইংরেজিতে হবে আই সিং। এবার লক্ষ্য করুন বাক্যটাকে যদি একটু বড় করি তাহলে কি হয়। আমি রোজ গান করি। এখানে রোজ কথাটা ভার্বের আগে বসল, মানে বাংলায় মাঝখানে ঢুকে গেল। কিন্তু ইংরেজিতে হবে আই সিং এভরিডে, মানে রোজ কথাটা ভার্বের পরে গিয়ে বসেছে। তাহলে বুঝতেই পারছেন বাংলায় যত কথা যোগ করবেন সব ভার্বের আগে গিয়ে জমা হবে, আর ইংরেজিতে সাবজেক্ট আর ভার্ব বলার পরে বাকি সব একে একে পরপর যোগ হতে থাকবে। এই একটা নিয়ম মাথায় রাখলেই কিন্তু অনুবাদটা অনেক সহজ হয়ে যায়। চলুন এবার এই নিয়মটাকে আরেকটু ভালোভাবে ছালিয়ে নিই, একটু বড় বাক্য দিয়ে। চলুন বাক্যটাকে আরেকটু বড় করি। আমি সন্ধেবেলা বাগানে বসে গান করি। এখানে দেখুন, সন্ধেবেলা আর বাগানে বসে দুটো কথাই ভার্বের আগে ঢুকে গেছে। কিন্তু ইংরেজিতে বলার সময় কি করব? প্রথমে সাবজেক্ট আর ভার্ব বলে নেব, তারপর একটা একটা করে বাকি অংশগুলো উল্টো দিক থেকে যোগ করব। তাহলে হবে আই সিং ইন দ্য গার্ডেন ইন দ্য ইভিনিং। দেখলেন তো, একদম সহজ একটা নিয়ম মেনে পুরো বাক্যটা ইংরেজি হয়ে গেল। একটু থামুন আর নিজেকে প্রশ্ন করুন, এতক্ষণে কি প্যাটার্নটা মাথায় ঢুকলো? না ঢুকলেও চিন্তা নেই, কারণ আমি আরও অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। প্র্যাকটিস করতে করতেই এটা সহজ হয়ে যাবে। প্রথমবারে সবটা মাথায় ঢোকানোর দরকার নেই। এখানে একটা কথা মনে রাখা দরকার, বাংলায় অবজেক্ট বলে আলাদা করে কিছু খোঁজার দরকার নেই, কারণ সাবজেক্ট আর ভার্ব বলে দেওয়ার পরে উল্টো দিক থেকে যা কিছু বলবেন তার মধ্যেই অবজেক্টটা এমনিতেই চলে আসবে। তাই ব্যাকরণের এত জটিল নাম মুখস্থ করার দরকার নেই। শুধু সাবজেক্ট, ভার্ব আর তারপর বাকি অংশগুলো উল্টো দিক থেকে বলার অভ্যাস করলেই কাজ চলে যাবে। এই একটা ট্রিক জানা থাকলে স্কুলের গ্রামার বইয়ের ভারী ভারী নিয়মগুলো নিয়ে আর মাথা ঘামাতে হয় না। এবার একটু বড় একটা বাক্য নিয়ে দেখা যাক। রাহুল আগামীকাল তার বন্ধুর সঙ্গে বই কিনতে দোকানে যাবেন। বাক্যটা দেখতে বড় লাগলেও ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে সময় বোঝানো শব্দটা বলে নিন। আগামীকাল মানে টুমরো, তারপর সাবজেক্ট রাহুল, তারপর ভার্ব যাবেন মানে উইল গো। এবার উল্টো দিক থেকে একে একে যোগ করুন। দোকানে টু দ্য শপ, কিনতে টু বাই, বই আ বুক, তার বন্ধুর সঙ্গে উইথ হিজ ফ্রেন্ড। পুরো বাক্যটা জুড়লে হবে টুমরো রাহুল উইল গো টু দ্য শপ টু বাই আ বুক উইথ হিজ ফ্রেন্ড। দেখলেন তো, এত বড় একটা বাংলা বাক্য কেমন সহজে ইংরেজি হয়ে গেল। এবার একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি, টেন্স ঠিকমতো বোঝাটাও কিন্তু জরুরি। যেমন যাবেন বললে বোঝাচ্ছে ভবিষ্যৎকাল, তাই উইল ব্যবহার হচ্ছে। খান বললে বোঝাচ্ছে বর্তমানকাল, তাই সরাসরি ইট ব্যবহার হচ্ছে। গিয়েছিলেন বললে বোঝাচ্ছে অতীতকাল, তাই ওয়েন্ট ব্যবহার হচ্ছে। এই কয়েকটা সাধারণ প্যাটার্ন যদি চিনে নেন তাহলে বেশিরভাগ বাংলা বাক্যের ক্রিয়াপদ আপনি নিজে থেকেই ইংরেজি করে ফেলতে পারবেন। আর একটু বিস্তারিত করে বলি টেন্সের ব্যাপারটা।
করেন, খান, যান এই ধরনের শব্দ মানে বর্তমানকাল সরাসরি ভার্ব বসবে, যেমন ইট, গো, প্লে। করলেন, খেলেন, গেলেন এই ধরনের শব্দ মানে অতীতকাল, তখন ভার্বের পাস্ট ফর্ম বসবে, যেমন এইট, ওয়েন্ট, প্লেড। পড়বেন, খাবেন, যাবেন এই ধরনের শব্দ মানে ভবিষ্যৎকাল, তখন উইল বসবে, যেমন উইল ইট, উইল গো, উইল প্লে। পড়ছেন, খাচ্ছেন, যাচ্ছেন এই ধরনের শব্দ মানে চলমান বর্তমানকাল, তখন অ্যাম বা ইজ বা আরের সঙ্গে আইএনজি বসবে, যেমন অ্যাম ইটিং, ইজ গোয়িং, আর প্লেয়িং। এই 4টে প্যাটার্ন যদি আপনি চিনে নেন তাহলে বেশিরভাগ ক্রিয়াপদ আপনি নিজে থেকেই বুঝে যাবেন। এবার একটু অন্যরকম একটা সমস্যার কথা বলি। মাঝে মাঝে বাংলা বাক্যের মাঝখানেও একটা ক্রিয়াপদ ঢুকে পড়ে, যেমন ধরুন আমি অফিস থেকে ফিরে এসে রান্না করতে শুরু করলাম। এখানে ফিরে এসে বলেও একটা ক্রিয়া বোঝাচ্ছে, আবার রান্না করতে শুরু করলাম বলেও আরেকটা ক্রিয়া বোঝাচ্ছে। এই ধরনের বাক্য দেখলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যা করতে হবে তা হল বাক্যটাকে দুটো ছোট অংশে ভেঙে নিন। তাহলে ভেঙে দেখা যাক। প্রথম অংশ, আমি অফিস থেকে ফিরে এসেছি। দ্বিতীয় অংশ, আমি রান্না করতে শুরু করলাম। প্রথম অংশটা হবে আই রিটার্নড ফ্রম অফিস। এরপর একটা অ্যান্ড দিয়ে জুড়ে দিন, তারপর বলুন আই স্টার্টেড কুকিং। পুরো বাক্যটা হবে আই রিটার্নড ফ্রম অফিস অ্যান্ড স্টার্টেড কুকিং। দেখলেন তো বাক্যটাকে ভেঙে নিলে কত সহজে ইংরেজি করা যায়। আরেকটা এরকম উদাহরণ দিই যাতে জিনিসটা আরও পাকা হয়ে যায়। বাক্যটা হলো রিয়া পড়াশোনা শেষ করে বাজারে গেলেন। এখানেও দুটো ক্রিয়া আছে, পড়াশোনা শেষ করে আর বাজারে গেলেন। ভেঙে নিলে হবে রিয়া পড়াশোনা শেষ করেছেন আর রিয়া বাজারে গেলেন। ইংরেজিতে হবে রিয়া ফিনিশড হার স্টাডিজ অ্যান্ড ওয়েন্ট টু দ্য মার্কেট। দেখলেন তো দুটো ক্রিয়া থাকলেও ভয় পাওয়ার কিছু নেই, শুধু ভেঙে নিয়ে অ্যান্ড দিয়ে জুড়ে দিলেই হয়ে যায়। তাহলে পুরো পদ্ধতিটা আবার একবার ঝালিয়ে নিই। প্রথমে সময় বা কালবাচক শব্দ থাকলে সেটা শুরুতে বলে নেবেন, তারপর সাবজেক্ট বলবেন, তারপর ক্রিয়াপদ বলবেন টেন্স মাথায় রেখে। তারপর উল্টো দিক থেকে একে একে বাকি অংশগুলো যোগ করবেন। আর যদি বাক্যের মাঝখানে আরেকটা ক্রিয়াপদ চলে আসে তাহলে বাক্যটাকে দুটো ভাগে ভেঙে নিয়ে অ্যান্ড দিয়ে জুড়ে দেবেন। এই কয়েকটা ধাপ মাথায় থাকলেই আপনি যে কোনো বাংলা বাক্য অনায়াসে ইংরেজি করে ফেলতে পারবেন। এবার চলুন একসাথে আরও কয়েকটা বাক্য প্র্যাকটিস করি, যাতে জিনিসটা আপনার মাথায় একদম গেঁথে যায়। প্রথম বাক্য, সোনালি প্রতিদিন সকালে বাগানে গাছে জল দেন। এখানে সাবজেক্ট সোনালি, ভার্ব দেন মানে ওয়াটার্স। বাকি অংশ উল্টো দিক থেকে বলবো, ইন দ্য গার্ডেন, ইন দ্য মর্নিং, এভরি ডে। পুরো বাক্যটা হবে সোনালি ওয়াটার্স দ্য প্ল্যান্টস ইন দ্য গার্ডেন এভরি মর্নিং। দ্বিতীয় বাক্য দেখি, বাবা গতকাল অফিস থেকে দেরি করে বাড়িতে ফিরলেন। সাবজেক্ট বাবা, ভার্ব ফিরলেন মানে রিটার্নড। উল্টো দিক থেকে বাকি অংশ হবে হোম, লেট, ফ্রম অফিস, ইয়েস্টারডে। পুরো বাক্যটা হবে ইয়েস্টারডে ফাদার রিটার্নড হোম লেট ফ্রম অফিস। তৃতীয় বাক্য একটু কঠিন করি, আমার বোন স্কুলের পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলেন। এখানে দুটো ক্রিয়া আছে, তাই ভেঙে নিতে হবে। প্রথম অংশ, আমার বোন স্কুলের পরীক্ষা শেষ করেছেন। ইংরেজিতে মাই সিস্টার ফিনিশড হার স্কুল এক্সামস। দ্বিতীয় অংশ, বেড়াতে গেলেন বন্ধুদের সঙ্গে। ইংরেজিতে অ্যান্ড ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস। পুরো বাক্যটা হবে মাই সিস্টার ফিনিশড হার স্কুল এক্সামস অ্যান্ড ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস। দেখলেন তো একটু একটু করে বাক্য বড় হচ্ছে, কিন্তু পদ্ধতিটা কিন্তু একই রয়ে যাচ্ছে। এই একটা পদ্ধতি জানা থাকলে আপনি যত বড় বাক্যই সামনে পান না কেন ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। এই পদ্ধতিটা যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিন যাতে তারাও সহজে ইংরেজি শিখতে পারেন।
এমন আরও সহজ ভাষায় শেখার ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।